না 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 ইন্সপেক্টর, আপনি ভুল করছেন। কোনো আগুনের সঙ্গে আমাদের কোনো কারোর সম্পর্ক নেই। সেটা আমি বুঝবো। আপনি শুধু বলুন, ডাক্তারবাবু চেম্বারে আগুন লাগার দিন আপনাদের ম্যানেজার বাবু কোথায় ছিলেন? আপনার কাছে কথা জবাব দিতে আমি বাধ্য নই। দিলে ভালোই করতেন, কারণ ডাক্তারবাবু আপনাদের দিকেই অভিযোগের আঙুল তুলে ডায়েরি করেছে। আমিও তোমার দিকে আঙুল তুলে বলছি অফিসার, সত্য ডাক্তারের মতন একজন সৎ আদর্শবান মানুষের সর্বনাশ করে কেউ যেন না ছাড়া পায়। হবে না স্যার, আমি সেই তদন্তের কাজে একবার দামোদর বাবুর সঙ্গে কথা বলতে চাই। দামোদর বাবু বাড়ি নেই, ধান কাটার সময় হয়েছে বলে খামার বাড়ি গেছে। কবে ফিরবেন? বলা খুব মুশকিল। কয়েক লাখ টাকার ফসল সব বিক্রি বিলি বন্দোবস্ত করে তবেই ফিরবে। কিন্তু বেশি দেরি হলে আমাকে হয়তো বাধ্য হয়ে ওয়ারেন্ট বের করতে হবে। আয় কালিদাস, আমান দাগি কাজটা বোধহয় ঠিক করছেন না অফিসার। মনে রাখবেন, কদিন বাদেই আমার মাথায় এমএলএর মুকুট উঠবে। এখনকার এমএলএরা হয়তো পুলিশকে তাদের পাহারাদার বলেই মনে করে, কিন্তু এই খাকি পোশাকের নিচে এখনো এমন কিছু মানুষ আছে যারা তাদের দালালি না করে এই ডান্ডার জোরটা দেখিয়ে দিতে জানে। আয় কালিদাস, আমান দাগি শালা ডাক্তারটার জন্যে ওই শালা আমাকে ঠান্ডা দেখাবার সাহস পেল। তুই শরীরের উকিলের কাছে যা, ওই টাকার দাবিতে ওর নামে একটা মামলা ঠুকে দিতে বল। ও শালাকে এবার ভিটে ছাড়া করবো। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, কিন্তু ওই পুলিশ অফিসারটাকে শিক্ষা দিতে হবে। দুদিনের যোগী হয়ে আমাদের আইন দেখাতে এসেছে। আরে দেখাতে দে, দেখাতে দে। এইবার বিধানসভায় গেলে আমরা এই আইন বানাবো। এই আইনে দেশ সেবার লাইসেন্স পাবে তোলাবাজ, সাট্টাবাজ, বন্দুকবাজ আর এই গণতান্ত্রিক ভট্টাচার্য। তার আগে কিন্তু ভোটে জিততে গেলে আপনাকেও তো ভোটে জিততে হবে স্যার। আর সবার আগে আপনাকে আমার হাতে হাত মেলাতে হবে। তোমার হাতে হাত মেলাতে হবে কেন? কে তুমি? মেহের আলী গো, মেহের আলী। লোকে আমাকে ভালোবেসে বলে পাগলা মেহের। কিন্তু ভোটে জিততে হলে তোমার সাহায্য নিতে হবে কেন? ও স্যার, ভোটে জিততে গেলে সেই জনগণ, যে জনগণ আপনার মিটিং শোনার জন্য কাতারে কাতারে লাইন দিয়ে আসবে, আপনার বক্তৃতা শুনবে, আর তার জন্য আমি আছি। আমি আপনাকে জনগণ সাপ্লাই দিয়ে যাবো। আমি ব্ল্যাকে মানে কালো বাজারে জনগণ সাপ্লাই করি। কালো বাজারে জনগণ? হ্যাঁ সেটা আবার কি? স্যার, বেকার সমস্যার সমাধান করার জন্য আমি ব্যবসাটা খুলেছি। তো লাখখানেক বেকার আমার এই খাতায় নাম লিখেছে। আপনি শুধু জনপ্রতি 50 টাকা করে দেবেন, তার জন্য 10,000, 20,000, 25,000 যত জনগণ চাইবেন আমি আপনাকে সাপ্লাই দিয়ে যাবো, সাপ্লাই দিয়ে যাবো, সাপ্লাই। ভালোই ধান্দাবাজি রাজনীতিটা করেছে। হ্যাঁ, তুমি আসলে মালটা কে বলো তো? আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসে ধুলো মেখেছি। আমি গঙ্গার থেকে ভলগার হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসে ধুলো মেখেছি। মাপ ট্রেনের সমাধিতে বসে পড়ি কথা শুনেছি, বারে বারে তাই পথের গানে পথে করেছি ভাব। আমি এক যাযাব, আমি এক যাযাব, আমি এক যাযাব, আমি এক যাযাব। পাগলটা চাই বলুক বাবা, ভোটে জিততে হলে সবার আগে ওই পুলিশ অফিসারটাকে এখান থেকে তাড়াতে হবে। তার আগে তুই নিজেই থানায় গিয়ে জানিয়ে দিয়ে আয়, ওই অফিসারটা যেন দ্বিতীয়বার এই বাড়িতে পা না রাখা। না এই তুই এই নিয়ে মাথা খাবেন না। না কাকা না, আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার অপমানের কথা শুনলে আমার মাথায় আগুন জ্বলে ওঠে। কিচ্ছু ভাবি না। তুই কিছু ভাবিস না, এই বাড়িতে পুলিশ পাঠিয়ে কেউ হয়তো বাবাকে বদনাম দিয়ে ভোটে হারাতে চাইছে, কিন্তু আমি বেঁচে থাকতে বাবাকে কেউ হারাতে পারবে না, কিছুতেই না।
হংকং বা সিঙ্গাপুর? সিঙ্গাপুর না কাকা, এই মধুপুরে আমার কাছে স্বর্গ। তাই তো সেদিন আপনাকে কথা দিয়েছিলাম যে এই বাড়িতে থেকে সব সময় শুধু আমি আপনারই সেবা করে যাব। তার আগে নিজের শরীরের যত্ন নিয়ে বৌমা। শহর ছেড়ে গ্রামে এসেছো, একটু অসাবধান হলে কোন পথে কোন বিষ যে ঢুকে যায় কোনো ডাক্তারে তার কিনারা পাবে না। খুব সাবধান। দেখলে কাকা তোমাকে কত ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, তাই তো ভাবছি তোমার কাকার এত ভালোবাসার আমি দাম কিভাবে দেব বলো তো। আরে ভালোবাসা দিয়েই তো ভালোবাসার জবাব দিতে হয় অজান্তা। তাই তো তোমার ভালোবাসা আমাকে আমাকে ভাদন হারা ঝর্ণার মতো ভাসিয়ে নিয়ে গেছে। এসো, আমার চঞ্চল শরীরে উচ্ছল বন্যার মতো দুরন্ত কল্লোল এনে দাও। অজান্তা তুমি চঞ্চল, তুমি উচ্ছল, তুমি ঝর্ণা ধারা। তুমি চঞ্চল, তুমি উচ্ছল, তুমি ঝর্ণা ধারা। তোমার প্রেমে হলাম যে আমি, তোমার প্রেমে হলাম যে আমি আপন হারা। তুমি চঞ্চল, তুমি উচ্ছল, তুমি ঝর্ণা ধারা। তুমি চঞ্চল, তুমি উচ্ছল, তুমি ঝর্ণা ধারা। আমার মনে ছিল যে তুমি শুধু কথা দিয়েছো। আমার বন্ধ দু চোখে তোমার আমার মনের ছবি দেখেছো। তোমার মনে ছিল যে আমি শুধু কথা দিয়েছি। তোমার বন্ধু দু চোখে আমার মনের ছবি দেখেছি। তুমি তো আমারই জীবনে, তুমি তো আমারই জীবনে আধারাতে ধ্রুব তারা। তুমি চঞ্চল, তুমি উচ্ছল, তুমি ঝর্ণা ধারা। তুমি চঞ্চল, তুমি উচ্ছল, তুমি ঝর্ণা ধারা। তুমি চঞ্চল, তুমি উচ্ছল, তুমি ঝর্ণা ধারা। লা 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 লা। বন্ধ করো, গান বন্ধ করো। তোমরা জানো না এ বাড়িতে সুর নেই, শুধু অসুরের হুঙ্কার আছে। এ বাড়িতে গান গাইতে নেই। চুপ, একদম চুপ। একই তুই বাইরে এলে কি করে? কার্তিক দা, কার্তিক দা! আরে নিচের ঘরের তালা কে খুলে দিয়েছে? আমি রোজকার মতো ওর ঘরে খাবার নিয়ে গিয়েছিলাম, উনি হঠাৎ কে গো, কে উনি কে? জানতে চেও না অজান্তা, জানতে চেও না। কলঙ্কের কালি দিয়ে ওই মিথ্যের মূর্তিটাকে আমি চোখের সামনে দেখলে আমার এই স্বপ্নের পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যায়। তুমি ওকে ফিরিয়ে নিয়ে যাও কার্তিক দা, ফিরিয়ে নিয়ে যাও। চলো জ্যাঠামশাই, তুমি ঘরে চলো, আমি তোমার জন্য খাবার সাজিয়ে রেখেছি, খেয়ে নেবে। চলো চলো চলো। দাঁড়াও কার্তিক দা, একটুখানি দাঁড়াও। থাক না থাক। কি কি মিষ্টি মুখটা, ঠিক যেন সেই আমাদের বাড়ির লক্ষ্মী প্রতিমা। তুমি তুমি কে মা? আমি আমি তোমার ছেলের বউ। ছেলের? না, তা কি করে হবে? আমার রাহুল তো এইটুকু বাচ্চা ছেলে। সে তো 20 বছর আগের কথা বাবা। এখন তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে, বিয়ে করে আমাকে এই ঘরে নিয়ে এসেছে। তুমি তুমি সত্যি বলছো? আমার রাহুল এত বড় হয়ে গেছে? তাহলে
তাহলে আমি কিছুই বুঝতে পারলাম না কেন কেন তোমরা আমাকে ওই অন্ধকার ঘরে বন্ধ করে দিয়ে রেখেছো। কতদিন রাত বছর কোথা দিয়ে কেটে যায় আমি যে কিছুই বুঝতে পারি না। কোথায় কোথায় আমার রাহুল কোথায়? একটু একটু আগে যে ছেলেটি এখানে দাঁড়িয়ে ছিল এই তো তোমার রাহুল। হ্যাঁ, না তা কিছুতেই হতে পারে না। আমার রাহুল কখনো আমাকে দেখে চিৎকার করে উঠতে পারে না। ও যদি রাহুল হতো বাবা বলে ছুটে এসে আমার মুখে ঝাঁপিয়ে পড়তো। পড়বে বাবা, পড়বে, নিশ্চয়ই পড়বে। ছলনা আর মিথ্যার মেঘ ওর মনের আকাশটাকে কালো করে রেখেছে। সেই মেঘ যে তোমাকে কাটাতে হবে বাবা। বাবা, বাবা তুমি আমার সঙ্গে এসো, এসো। না অজন্তা না, এই শত্রুপুরের নিয়ম ভেঙে তুমি ওকে বাইরে নিয়ে যেও না। কিন্তু আজ আমাকে সব কথা জানতেই হবে। তুমি তুমি বলো বাবা, তুমি বলো, তুমি কেন ওই ঘরেতে বন্ধ হয়ে পড়ে আছো? বলো বাবা, বলো। ওই রাক্ষসটাই তো আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল। ওই ভরদ্বাজ রোজ রোজ রাতে আমাকে ইঞ্জেকশন দেয়। ওই শয়তানটাই তো আমার বাবাকে খুন করেছে। কি বলছো তুমি? মা, এই তো সেদিন ও আমার চোখের সামনে নিজের বাবাকে গুলি করলো। এইখানটাই বাবার লাশ পড়েছিল, রক্ত, কত রক্ত। সেই সব রক্তের হিসাব হবে বাবা, সেই সব রক্তের হিসাব হবে। সবার আগে রাহুলের সব কথা জানতেই হবে। তো তার আগে তুমি আমার সঙ্গে এসো বাবা, তুমি আমার সঙ্গে। খবরদার বৌদি, তুমি কোন সাহসে এই পাগলটাকে বদ্ধ ঘরের বাইরে নিয়ে যাচ্ছ? যাকে তুমি পাগল বলছো সে কিন্তু এ বাড়ির মালিক। তার পয়সায় ভাবতেই তোমার গলায় এত জোর এসেছে, জোর। একটা বাইরের ঘরের মানুষ হয়ে কিছুতেই আমাদের বাড়ির নিয়মকে তুমি বদলে দিতে পারবে না। এটা তোমার বাড়ি নয় ঠাকুরজি। বিয়ের পরে যে মেয়ে স্বামী কোলে নিয়ে বাপের বাড়িতে বসে থাকে সে না ঘাটকা না ঘাটকা। বাবা, এসো বাবা, এসো, চলে এসো। তুমি ওকে কিছুতেই নিয়ে যেতে পারবে না। ওই! এই হাত দিয়ে শুধু চুল বাঁধবি আর কাজল পরবি। এই হাত দিয়ে তাহলে তোর আমি হাতটা ভেঙে দিয়ে ভেঙেছি ব্যাগ পানি তোর কাজেই। এসো, চলে এসো বাবা, চলে এসো, তাড়াতাড়ি এসো। আমি যাকে তালা বন্ধ করে রেখেছি বাইরে নিয়েছো, অন্যায় করেছো। ন্যায় অন্যায় বোঝার মতো যথেষ্ট শিক্ষা আমার কাছে আছে। বৌমা, Shut up! নিজের বড় ভাইকে পাগল সাজিয়ে রেখে নিজেকে এখনো মানুষ বলে পরিচয় দিচ্ছেন। শুনলে বাবা, শুনলে? ও তোমাকে জানোয়ার বলে গালাগাল দিল। তোমার ভাগ্যটা খুব ভালো, আমার রাহুল এখানে উপস্থিত নেই। তুমি আমাকে যে ভাষায় অপমান করলে শুনতে পেতো, তাহলে তোমাকে নিজেই তোমাকে এ করে পড়েছে। আমি নিজেই রাহুলকে সব কথা জানাতে চাই। ও জানুক ওর দেবতার মতো কাকা কতখানি নীচ, কত বড় শয়তান। আমার কাকার বিরুদ্ধে আর একটা শব্দ উচ্চারণ করলে আমি কিন্তু নিজেকে সংযত রাখতে পারবো না। রাহুল, রাহুল তুমি জানো না এই মানুষটা তোমার বাবাকে ইনজেকশন দিয়ে ওই ঘরেতে বন্ধ করে রেখেছিল, পাগল সাজিয়ে রেখেছিল। ওর কাকাবাবু, এই কাকাবাবু, তোমার এই কাকাবাবু কতখানি নীচ তুমি জানো না? কত বড় দানব তুমি জানো না? দেখলে এই মানুষটা কত মহান, যাকে তুমি এত অপমান করলে সেই মানুষটাই তোমার প্রাণ বাঁচালো। যাও এই মুহূর্তে কাকা বাবুর পায়ে হাত দিয়ে ক্ষমা চাও, নাহলে তোমার এই বাড়িতে জায়গা হবে না। অন্ধকে আলো দেখবার অপরাধে যদি আমাকে শাস্তি পেতে হয় আমি সেখানে কিছুতেই থাকবো না।
আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে মা, ঠিক আছে। ক্ষমাই তো আমার একমাত্র ধর্ম। তাহলে আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন? তালা বন্ধ করে রেখেও তো আপনি এই মানুষটার ইনজেকশন না বন্ধ করতে পারেননি। আমি মাত্র একটা দিন ওনাকে আমার কাছে রাখবো। আমি কথা দিচ্ছি ওনার ইনজেকশন নিয়ে আমি বন্ধ করে দেব। আর আপনিও তো তাই চান, তাই না কাকা বাবু? না মানে চাই চাই। তাহলে রাহুল, তোমার কোনো আপত্তি নেই তো? কাকা যখন অনুমতি দিয়েছে তখন সেটাই শেষ কথা। আর সেটা বোঝাবার জন্যই হয়তো আমি তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছিলাম। আই অ্যাম সরি, আমাকে তুমি ক্ষমা করো। তাহলে এই জ্যাঠা মশাইয়ের খাবারটা আমি তোমার ঘরে নিয়ে গিয়ে অপেক্ষা করছি। মনে হচ্ছে এবার থেকে আর বড় বাবুর হাতে আর কোনো ইনজেকশনের দাগ দেখতে পাবো না। ভবিষ্যতে এরকম বাবার পারমিশন নেই কাজ করবে, বুঝলে? না হলে কিন্তু দ্বিতীয়বার কেউ তোমাকে বাঁচাতে আসবে না। এসো বাবা, চলে এসো। বৌমা, ইনজেকশনটা বন্ধ করতে পারলেও এ বাড়িতে চিরকাল আমার রাজত্ব চলেছে, চলবে। তাই খাবার সময় সারা মুখ খুলবে না। যদি তোমার জীবনটাকে নরক করে তুলবো। আয় কালিরাম, কামান দাগি। মুখ আমি খুলবো না কাকা বাবু। শুধু এই ছলনাময়ী নারীর 36 রকমের ছলাকলা আমি একটা একটা করে আপনার সামনে হাজির করব। আর আপনিও এক পা করে নরকের পথে এগিয়ে যাবেন। তার আগে আমি রাহুলকে সব কথা খুলে বলবো কেমন করে ভরদ্বাজ নিজের বাবাকে খুন করেছে। হবে না বাবা, হবে না। এতদিন পর রাহুল কিংবা পুলিশ কেউ তোমার কোনো কথা বিশ্বাস করবে না। তার জন্য প্রমাণ চাই, প্রমাণ। আর সেই প্রমাণটা খুঁজে বার করব আমি। পারবি না মা, পারবি না। সামান্য একটা মেয়ে হয়ে সামান্য একটা মেয়ে তোমার শ্বশুরের বুকে ত্রিশূলে বসিয়েছিল বাবা। তোমার ছেলে রাহুলই হবে আমার হাতে সেই ত্রিশূল। এই মোহিনী নারীর খেলায় শুরু হবে এক মজার যুদ্ধ। এবার ওই অসুরের পতন হবে। আর বাবা, তোমার ছেলে আবার বাবা বলে তোমার বুকে ঝাঁপিয়ে পড়বে। আমি তোমার পায়ে হাত দিয়ে সেই প্রতিজ্ঞায় নিলাম বাবা। তাই যেন হয় মা, তাই যেন হয়। আজ আমি তোকে আশীর্বাদ করছি, মহাকালীর মহিমা নিয়ে গিয়ে যে মা সামান্য আমাকে পুড়িয়ে চাওয়াই করেছে। তারপর এই বাড়ির অমাবস্যার অন্ধকারে পূর্ণিমার আলো হয়ে পুঁজি হোক। কোজাগরি পূর্ণিমা। या देवी सर्वभूतेषु मत्यरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सुखरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मत्यरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। একা একা ভাত খাওয়ার সময় আসে না ডালি। বাবার চেম্বারটা হয়তো পুড়ে গিয়ে বাবার রোজগারটা হয়তো কমে গেছে, কিন্তু সংসারটা এখন বাবাই চালান। তার পেছনে বুড়োটার একটা সলিড ধান্দা আছে গো। ধান্দা? কিসের ধান্দা? বাবার চেম্বারটা তো মায়ের ভোগে, বাড়িটাও বন্ধক দেওয়া। এইবার ঠিক তোমার কাছ থেকে হোটেলের জমিটা ফেরত চাইবে, তুমি দেখে নিও। তার আগে এই বাড়ি থেকে কেটে পড়ো। আমিও কদিন ধরে এই কথাটাই ভাবছি বৌদি। কিন্তু এক্ষুনি বাবাকে ছেড়ে চলে গেলে লোকে কি বলবে বলো তো? লোকে কি বলবে? লোকনিন্দা হচ্ছে সমুদ্রের ফেনা, আজ আছে কালকে নেই। বাবা যখন তার যত সব বর্ষ আমাদের দু ভাইকে দিয়েছিল তখন কিন্তু আমরা কথা দিয়েছিলাম
যে সপ্তমীর বিয়ের দায়িত্বটা আমরাই নেব। অত অঙ্ক কষে চললে জীবনটা চলে না ঠাকুরপো। তাহলে এই মুহূর্তে আমাদের কি করা উচিত বৌদি? তোকে যে ফ্ল্যাট বুক করতে শহরে পাঠিয়েছিলাম তার কি করলি? আজকেই অ্যাডভান্স করে এলাম। একই কমপ্লেক্সের পাশাপাশি দুটি ফ্ল্যাট একদম রেডি আছে, যেদিন ইচ্ছা ঢুকতে পারো। ভেরি গুড। তাহলে বাকি টাকার জন্য কালকে ব্যাংকে দরখাস্ত করে দিই। বাবা ব্যাংক লোনের জন্য চেষ্টা করছেন, যদি পেয়ে যান তাহলে নতুন করে চেম্বার করে নতুন করে গবেষণার কাজ শুরু করবেন। তাই যেন হয় ঠাকুরজি, তাই যেন হয়। আমি তো খবর জানি না, কারণ গত 1 বছর আমার থানা এলাকা কোথাও কোনো আগুনের রেকর্ড নেই। তাহলে বৌমা হয়তো ভুল শুনেছে। তা তোরা টাকার জন্য ভাবি না, তোরা কালই বেরিয়ে পড়। তবুও যদি সত্যি আগুন লেগে থাকে তাহলে সেই কথাটা ওরা আমাকে জানালো না, তোমাকে জানালো না কেন কাকা? ম্যানেজার কাকা, ম্যানেজার কাকা, আমাদের খামার বাড়িতে আগুন লেগে নাকি 7 লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। মানে ওই তো তাই, সে কথাই তো লেখা আছে। হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছিলাম, খাতায় তো আর মিথ্যে কথা লেখা থাকবে না, তাই না? কিন্তু এই অফিসার বলছেন যে আগুনের নাকি কোনো রেকর্ডই নেই। থানায় খবর দেওয়া হয়নি বৌমা। মাঝরাতে আগুন লেগেছিল, এই আমার চোখের সামনে দাউ দাউ করে সব জ্বলে ছারকার হয়ে গেল। কি বলছো দামোদর? হায় হায় হায়, এত টাকা চার্জ করে খবর আমরা যে পথের ভিখারি হয়ে গেলাম। কিন্তু দামোদর বাবুর খোঁজে আমি আজ সকালেই ওখানে গিয়েছিলাম। আপনাদের খামার বাড়ির ধান কল সব বহল তবে তো সেখানেই দাঁড়িয়ে আছে। তার মানে মিথ্যে কথা বলে মিথ্যা হিসাব দেখিয়ে আমাদের 7 লাখ টাকা চুরি করেছেন। চুপ করে আছেন কেন? জবাব দিন। মানে মানে আমি কি বলবো, কি করবো আমি নিজেই জানি না। আর কিছু নেই। টাকাটা কোথায় লুকিয়ে রেখেছেন বলুন। জানি না। জবাব দিন। ওকে ওকে আমার হাতে ছেড়ে দিন, আমি 1 মিনিটে ওর টাকার খবর বের করে আনছি। 1 রাত লকাবের ভাত পেটে পড়লে সব টাকা বমি হয়ে বেরিয়ে আসবে। টাকা পাওয়া গেছে রাহুল। ম্যানেজার বাবুর এই সুটকেসে 7 লাখ টাকা ভর্তি করা আছে। বাহ, চমৎকার। এতদিন যে থালায় ভাত খেয়েছেন আজ সেই থালাতেই থুতু ফেললেন। আপনি ওকে নিয়ে যান অফিসার। টাকা যখন ফেরত পেয়ে গেছেন তখন চুরির কেস দিয়ে কি লাভ? ঠিক বলেছেন অফিসার, টাকা ফেরত এসেছে। দামোদরও তার ভুল বুঝতে পেরেছে। যাও দামোদর, ভিতরে যাও। দ্বিতীয়বার এমন কাজ করো না। না না না, এই কান ধরছি, এই কান ধরছি আমি। ডাক্তারবাবু চেম্বারে আগুন লাগার ব্যাপারে আপনার একটা বয়ান চাই। এখানে বাঁচলেও ওখানে হয়তো আপনাকে কেউ বাঁচাতে পারবে না। চলুন। তাহলে এই টাকাটা আমি কি করব রাহুল? টাকাটা তুমি কাকার হাতে তুলে দাও। দাও কার্তিক আমার হাতে। রাহুল, তুমি কি পাগল হয়ে গেলে? এইভাবে তুমি কাকা বাবুকে বিপদে ফেলে দিচ্ছ। বিপদ? কিসের বিপদ? আরে বাবা, ম্যানেজার বাবু যদি ওই টাকাটা আবার চুরি করার জন্য মাঝ রাতে কাকা বাবুর গলায় ছুরি বসে আবার টাকাটা ছিনতাই করে নিয়ে চলে যায়, একবার যে পাপ করেছে তার কি কোনো বিশ্বাস আছে গো? রাইট, তুমি আমার ঠিক সময় আমার ঠিক ভুলটা ধরিয়ে দিয়েছো। তুমি ওই টাকাটা ঘরে নিয়ে গিয়ে সিন্ধুকে তুলে রেখে দাও। আমি কিছুতেই আমার কাকার জীবন নিয়ে কোনো ঝুঁকি নিতে পারবো না, কিছুতেই না। তাহলে এই টাকাটা নিয়ে আমি তোমার ঘরেই অপেক্ষা করছি। আহারে, কি জিনিস, কি দরে গেল।
তাহলে আমিও যাই কাকাবাবু। ঘরে গিয়ে তো আপনার টাকাটা আবার গুনতে হবে না? এই শয়তানি, তো সাহস তো কম নয়, আবার ঘোড়া দিয়ে আমাকে কিস্তি দিতে যান। ঘোড়াটা কিন্তু আপনার একা নয়, আমারও। এবার মাঠে নামুন, দেখুন রেসটাকে যেতে। তোমার জন্মের আগে থেকে ওই আমি রেসের মাঠের ম্যানেজার হয়েছিলাম। অনেক সারা জীবন অনেক ঘুঁটি মেরেছি, মাঠের বাইরে ফেলে দিয়েছি। আর তুমি তো কোন ছাড়, সারা জীবন খরগোশ শিকারি করে এসে নিজেকে শিকারি বলে ভেবে এসেছেন, কিন্তু এবার যার পাল্লায় পড়েছেন সে কিন্তু বেড়াল নয়, একটা বাঘিনী। তোমার শিকার খেলা শখ আমি মিটিয়ে দেব। আমার না বড়দার ভট্টাচার্য। কাল সূর্য ডোবার আগে তুমি নিজের হাতে আমার পায়ের নিচে টাকাটা এনে এ আমার প্রতিজ্ঞা। আয় কালিদা প্রমাণ দাগি। মাননীয় শ্বশুর মশাই, মেয়েদের 36 কলার মাত্র একটা নমুনা আপনাকে আমি দেখালাম, এখনো আমার 35টা স্টকে আছে। আপনার মরণের পথে মাত্র 35 পা। না না বাবা, কথা বাইরে কোনো লাভ নেই। একবার যখন পা বাইরে দিয়েছি সেখান থেকে আর ফিরে আসা যায় না বাবা। তুই কি বলছিস বরেন? আমি বেঁচে থাকতে আমার ছেলেরা অন্য বাসা নিয়ে থাকবে, আর আমি নিজের চোখে তাই দেখবো? কি করব বলো বাবা, ভরদ্বাজ বাবুর সঙ্গে হোটেলের চুক্তিপত্র সব সই হয়ে গেছে, তারপর ফ্ল্যাটের টাকা পয়সা সমস্ত সব দিয়ে দিই। এরপরেই এই ভাঙা বাড়িতে থাকাটা আমার মানায় না বাবা। কিন্তু তোরা চলে গেলেই এই শূন্য বাড়িতে আমি কেমন করে থাকবো? কেন? তোমার সঙ্গে সব তুমি আছে, তোমার প্রাণের প্রিয় রাজা আছে। তবু সবাই মিলে একসঙ্গে থাকলে এই বুড়ো বয়সে অন্তত আমি তো একটু ভালো থাকবো। আজকাল দূরে দূরে থাকলেই সবাই ভালো থাকে বাবা। বাপ ছেলে ভাই বোন সব যে যার তার তার। কিন্তু কিন্তু আমি যে তোদের মাকে কথা দিয়েছিলাম রে, কোনোদিন এই সংসারকে আমি ভাঙতে দেব না। তাতে কি হয়েছে? মা তো আর উপর থেকে দেখতে আসছে না আমরা কি করছি কি না করছি। তবু তার আশীর্বাদের একটা দাম আছে রে। মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো সন্তান কোনোদিন বড় হতে পারে না। আর যাবার সময় আপনি আপনার ছেলেকে এইভাবে অভিশাপ দিচ্ছেন? অভিশাপ নয় বৌমা, আমি তোমাদের এক চরম সর্বনাশের হাত থেকে বাঁচাতে চাইছি। এইখানে থাকলেই আমাদের সর্বনাশ হবে। ডাক্তারি বন্ধ করে কি একটা গবেষণা নিয়ে মেতে উঠেছেন। এদিকে বাড়িটা বন্ধক দেওয়া আর বাড়ির সমস্ত জিনিসপত্র আপনি বিক্রি করে দিচ্ছেন। এরপর হয়তো তুমি হয়তো আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে সব শেষ করে দেবে বাবা। আমি ভরদ্বাজ বাবুকে কথা দিয়েছি। ভরদ্বাজ বাবুকে কথা দিয়েছিস মানে? মানে উনি চান না যে আমরা তোমার সাথে কোনো সম্পর্ক রাখি। আজকাল বাপ ছেলের সম্পর্কের মাপকাঠিটা কি হবে সেটা কি ওই ভরদ্বাজ বাবু ঠিক করে দিচ্ছেন? কেন দেবেন না? ওনার মতো একজন মহাপুরুষের নামে থানায় গিয়ে অভিযোগ করেছেন। বিনা কারণে নয়, ওই শয়তানটাই লোক লাগিয়ে আমার চেম্বারে আগুন দিয়েছে। তার তো কোনো প্রমাণ নেই বাবা। পুলিশ তো ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারেনি। তা না পারলো আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। ওদের ম্যানেজার বাবুকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছি। ঠিক করেছেন, সেটা তো অনেকেই চেম্বারের আশেপাশে ওকে ঘুরতে দেখেছে। মিথ্যে কথা, এই গ্রামের একটা মানুষও তার প্রমাণ দিতে পারেনি। ওরা ভয় পেয়েছে। ভরদ্বাজ বাবু নিশ্চয়ই ভয় দেখিয়ে ওদের মুখ বন্ধ করে দিয়েছে। ভয়ই হোক আর ভক্তিতেই হোক, মানুষ যদি মুখ না খোলে তাহলে আমরা কি করতে পারি বলুন?
কোনো শাস্তি হবে না? কি করে হবে? দামোদর বাবু কি সেই দিন সারা রাত কলকাতায় ছিলেন এবং তার একজন প্রত্যক্ষদর্শীও পাওয়া গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, উনি নাকি সেই দিন সারা রাত কলকাতা গ্লাসি নাইট ক্লাবে ফুর্তি করতে গিয়েছিলেন এবং তার সাক্ষী হিসেবে থানায় বয়ান দিয়ে এসেছে আপনারই বড় ছেলে বরেন। চমৎকার অফিসার, চমৎকার। আমি যা করেছি বেশ করেছি। ভরদ্বাজ বাবুর মতন সর্বনাশ আমি কিছুতেই আমি হতে দেব না। তবে ভরদ্বাজ বাবুকে পীর পয়গম্বর যাই বলুন না কেন, আনন্দের তোটে তাকে আবার যেন বাবা বলে ডেকে বসবেন না। এইসব কথা শুনে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। এই তুমি তাড়াতাড়ি এখান থেকে চলো তো, চলো। যান মা, যান 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 যান। তবে কথা কি জানেন তো, এদেশের পুরুষ মানুষগুলো হচ্ছে গরুর মতো। প্রথম জীবনে মাস্টার মশাই এসে তার কান ধরে টানে, আর দ্বিতীয় জীবনে তার স্ত্রী মানে বউ এসে তার কান ধরে টানে, আর তৃতীয় জীবনে সন্তান এসে জোড়া পায়ে তার বুকে লাথি মেরে চলে যায়। তো যান যান, আপনার কানে যখন টান পড়েছে যান 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 বাবু, তাড়াতাড়ি যান, এদের বুকে লাথি মেরে আপনারাও চলে যান। তুমি কিন্তু নিজের অধিকার সীমা ছাড়িয়ে যাচ্ছ মেয়েরানি। আমাদের বাপ ছেলের ব্যাপার, আমরা বুঝবো। পাগলের কথায় কান দিচ্ছ কেন? শুনুন বাবা, যখন যা পারবো আমি টাকা পয়সা দিয়ে আপনাদের সেবা করে যাব। চলো। না মা, লাগবে না। ভিখিরি যখন হতে পেরেছি তখন আর ভিক্ষুকের টাকা নিয়ে এই হাত নোংরা করব কেন? বাবা রে বাবা, ওই মাথার যন্ত্রণা কিন্তু তোমাকে বেশ ভোগাবে বৌমা। এই ওষুধটা নিয়ে যাও, রোজ সকালে খালি পেটে খেয়ে নিও। ওসব বিনা পয়সা ওষুধের দরকার নেই বাবা। আমি অনেক বড় বড় ডাক্তার দেখাবার ক্ষমতা রাখি। এসো এসো এসো, চলে এসো। এবার নিজেকে একটু বদলাবার চেষ্টা করো বাবা। নতুন যুগের রথটা নাহলে তোমাদের বুকের উপর দিয়ে চলে যাবে, তাতে কেউ আটকাতে পারবে না, কেউ না। কি হলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন ডাক্তার বাবু? কিসের লজ্জা? সব লজ্জা ভুলে ওরা কত সহজে রক্তের বাঁধন ছিঁড়ে বেরিয়ে গেল। দেখলি তো সব, তুমি দেখলি। তার জন্য তুমি দুঃখ পেও না বাবা। তাহলে আমি যাই ডাক্তারবাবু, দেখি দামোদর বাবুর মুখ থেকে কোনো কথা বের করতে পারি কি না। আচ্ছা কথা অফিসার, একটু দাঁড়াও। এদের উচ্ছেদ করার দায়িত্বটা তো তোমাকেই নিতে হবে। উচ্ছেদ মানে 1 মাসের মধ্যে তো আমাকে টাকাটা ফেরত দিলে না, তাই এই বাড়ি দখল নেবার জন্য একতরফা ডিগ্রি পেয়ে গেছি। এই সেই আদালতের কাগজ। দেখার কোনো কারণ নেই ইন্সপেক্টর, আপনি নিশ্চিন্তে চলে যান। আমরা আজই এই বাড়ি ছেড়ে দেব। তবু উচ্ছেদের সময় যদি কোনো ঝুট ঝামেলা হয়, শান্তি রক্ষার দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। না শুনুন ভরদ্বাজ বাবু, পুলিশ তো আপনার কেনা গোলাম নয়। উচ্ছেদের কাজে পুলিশের সাহায্য নিতে হলে আপনি একটা থানায় দরখাস্ত করবেন, আমি তারপর আপনার আবেদনের কথাটা ভেবে দেখব। চলি, গুড বাই। বাড়িটা কখন ছাড়ছো? এ বাড়িতে নিজে হাতে তালা না দিলে আমার বুকের জ্বালাটা মিটবে না। তোমার বুকের জ্বালাটা কোনোদিনই মিটবে না ভরদ্বাজ, ভুলে যেও না। ভুলে যেও না, আমি পুলিশের আইজির কাছে চিঠি দিয়েছি। 1000টা চিঠি পুলিশের দপ্তরে জমা হয়, কেউ তার খোঁজ রাখে না। হাসুন হাসুন হাসুন, এখন কিন্তু আপনাদের হাসার পালা। তবে স্বাধীনতার পর জওহরলাল নেহরু বলেছিল সমস্ত দুর্নীতিবাজকে গলায় দড়ি দিয়ে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেওয়া হবে। তবে আজ পর্যন্ত একজনকেও গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়নি। আরে কোথায় ঝোলাবে বলুন? আজকের নেতারা তো গোটা ল্যাম্পপোস্টটাকে উপড়ে নিয়ে গিয়ে কালোবাজারে বিক্রি করে দিয়ে সব পয়সা খেয়ে ফেলেছে। এরপর আমরা গোটা দেশটাকেই বেচে দেবো। তবু
তবু আপনি বাঁচবেন না। কোথাও না কোথাও এক কংসের কারাগারে বন্দিনী যশোদার কলে আপনার মরণ ঠিক মায়ের দুধ খেয়ে বড় হচ্ছে। এ দেশের মায়েদের দুধে আমরা বিষ মিশিয়ে দিই, তাই কোনো কালাচার আর গোকুলে বাড়বে না। বঞ্চ তোদের মতো রাধাকে ঘর থেকে টেনে বের করে এনে বাজারে নিয়ে বসাবো। মুখ সামলে কথা বলবে ভরদ্বাজ। এই তো চাই ডাক্তার, ধীরে গালাগাল দো। বলো এই সারা ভরদ্বাজ, তুই নিবংশ হবি। ভরদ্বাজ চল সারা। আর ধাক্কা খাবার আগে বাড়ি থেকে বেরিয়ে যা। আমার লোকেরা বাইরে বসে আছে, আর আধ ঘন্টা অপেক্ষা করবে। আর সব জিনিসপত্র সমেত লাথি মেরে তোদের পথের ফেলে দেবে। মনে রাখিস, আর মাত্র আর আধ ঘন্টা। কালিদাস কামাল লাগি। চলো চলো বাবা চলো, আমরা গাছতলায় গিয়ে আশ্রয় নেবো। তবু এখানে আর এক মুহূর্ত থাকবো না বাবা, চলো। হ্যাঁ মা, হ্যাঁ, গাছ কখনো বিশ্বাসঘাতকতা করবে না। তাকে তুমি জল দিলে সে তোমায় ফুল দেবে, ফল দেবে, কিন্তু শেকড় শুধু উপড়ে নিয়ে বুড়ো বাপের মুখে লাথি মেরে তারা চলে যাবে। তবু সব হারিয়েও আমার বুকের ভিতরে কোনো অভিশাপের আগুন হয়ে জ্বলছে না রে মেহের আলী। শুধু একটাই কান্নার স্রোত আশীর্বাদের বন্যা হয়ে বলতে চাইছে, তোরা তোরা সুখে থাকিস, তোরা ভালো থাকিস। আপনিও সুখে থাকবেন বাবু। বাঁধন ছেড়ার সুখ, মুক্তির সুখ। রাজা, হ্যাঁ বাবু, চলুন আমার সঙ্গে চলুন। তোমার সঙ্গে কোথায় যাব? আমার ঘরে। তোমার ঘরে? হ্যাঁ, বাম্মা মারা যাবার পর বাবু আমাকে এখানে নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু কিন্তু রেল লাইনের ধারে সেই পুরনো ঝুপড়িটা আজও আছে। তাই তো সকাল থেকে মিস্ত্রি মজুর লাগিয়ে সেটার মাথায় নতুন টিনের চাল তুলে দিলাম। টিনের চাল? কিন্তু অত টাকা তুই পেলি কোথায়? এই মেহের আলী সাহেব নতুন ঘর তোলার জন্য কালই আমার হাতে 2000 টাকা তুলে দিয়েছে। এ তুমি কি করেছো মেহের আলী? নিজের ছেলেরা যখন সন্তানের ধর্ম ভুলে গিয়ে এ ঘর ছেড়ে চলে গেল, তখন বিধর্মী মুসলমান হয়ে তুমি আমাদের ঘর তুলে দিলে। ও ডাক্তারবাবু, হিন্দু মুসলমান এটা তো আমাদের গায়ের জামার রঙ, আর জামার ভেতরে যে বডিটা আছে সেটা তো মানুষের। তাই আসুন না ডাক্তারবাবু, আমরা সবাই মিলে জাত পাতের বিভেদ ভুলে বাংলার মানুষ সমবেত কণ্ঠে একসঙ্গে বলি, নানান রঙের গাভীরে ভাই একই রঙেরই দুধ। নানান রঙের গাভীরে ভাই একই রঙের দুধ। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই মোরা একই মায়ের পুত। এই সেই দেশ এখনো এখানে ওঠে আজানের ধ্বনি, গীতা বাইবেল ত্রিপিটক শোনা যায় রামায়ণী, কবি কালিদাস ইকবালার গালিবের পদাবলী, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ আবহ প্রতিকূল, এক হাতে বাজে বীণা, কণ্ঠে গীতাঞ্জলি,
মায়ের পুত্রা, আমি হলো বাপ কা বেটা। ডাক্তারকে শুধু ভিটে ছাড়া করিনি, ছেলে দুটোকে সরিয়ে দিয়ে ওর হাত দুটোকে ভেঙে দিয়ে। বেশ করেছো। এই তোমার সঙ্গে শত্রুতা করে এখনো যে ও বেঁচে আছে সেটাই ওর বাপের সৌভাগ্য। বাঁচবে না, বাঁচবে না। অনেকদিন পর আবার আমাকে এই মরণ খেলার খেলোয়াড় হতে হবে। তার আগে দামোদরের জামিন হয়েছে কি তাই বল। কেন হবে না ছোট বাবু? এই দামোদর কি আটকে রাখার মতো আজও তখন এদেশে তৈরি হয়নি। এই মস্তানি করো না। এই ইঁদুরের মতো তো খাঁচায় বন্দি হয়ে পড়েছি। এই আমি ছুটোছুটি করে তোমাকে জামিনে বার করে থামো, থামো। তোমার মূলত আমার জানা আছে। চুপ! সন্ধ্যের আগে ওই 7 লাখ টাকা আমাকে উদ্ধার করতে হবে। হয়ে যাবে। এইসব কাগজ জাল করা সুরের উকিলের জুড়ি নেই। কিন্তু এইদিকে যে আমার সর্বনাশ হয়ে গেছে দাদি, আমার সর্বনাশ হয়ে গেল। তোর আবার কি হয়েছে? কার্তিক রোজ সেজে গুজে বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে, অনেক রাত করে বাড়ি ফিরছে। ফেরত ও যতটা বাইরে থাকবে ততটাই ভালো। ওর মুখ দেখলে আমার গায়ে জ্বলতে থাকে। সেই ভেবেই তো আমি চুপচাপ বসেছিলাম ড্যাডি, কিন্তু কালকে রোজ আমার পকেট থেকে আমি 2টো সিনেমার টিকিট পেয়েছি, আর সেটা পেয়ে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে ড্যাডি। নিশ্চয়ই কোনো বন্ধু বান্ধবের সাথে সিনেমায় গিয়েছিল। না বন্ধু নয়, পকেটে একটা শুকনো গোলাপ ফুলও ছিল, আর ওই জামা কাপড়ের সেন্টের গন্ধ। আমার মনে হয় রুনু মেয়ের সঙ্গে রোজ রোজ দুপুরবেলা সিনেমা দেখতে যাচ্ছে। Yes, darling. তোমার ধারণা একদম ঠিক, কিন্তু এই টাকার গদিতে বসে তুমি ওই সব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? এই হারামজাদা, এই বিকেলবেলা মদ খেয়ে বাড়ি ফিরেছি। মদ? মদ না, জাস্ট এক বোতল বিয়ার খেয়েছি। এই মেয়েটি অত করে বললো, এই মরেছে। তো সত্যি সত্যি মেয়ে মানুষের গন্ধ পাচ্ছে। আইন ভাবি বলবে কোথায় মেয়ে? কার কথা বলছো? পাবে না। আমরা ছেলেবেলায় পাশাপাশি থাকতাম। এই কদিন আগে ওর বাবা এখানে বদলি হয়ে এসেছে। তাই বলে রোজ তুমি তাকে নিয়ে সিনেমা দেখতে যাবে? আচ্ছা বরং তুমি না আমার সঙ্গে কাল থেকে সিনেমা দেখতে যাবে, কেমন? আমার গাইয়া মেয়েদের মতো কথা বলো না তো। আর তোমাদের সোসাইটির বউরা তো এই পরপুরুষের কোমর ধরে নাচে, আর পুরুষরা তো অন্য স্ত্রীর সঙ্গে বাইরে ট্যুরে যায়। আর আমরা যদি উল্টো পথে চলি, এই লোকেরা তাহলে নিন্দে করবে না? কি বলছো জামাই বাবু? দিদিমণি যে তোমার বিয়ে করা বউ। আমি এ বাড়িতে থেকে বুঝে গেছি, এই বিয়েটা হলো একটা লাইসেন্স। আর এই লাইসেন্সটা যার পকেটে থাকবে, আমরা যে যার মতো বাজারে চড়ে খাবো। শালা ভরদ্বাজের জামাই কি ধর্মের সার নাকি রে শালা? এই দামোদর, বল বাবু। ওই ব্যাটার গলায় দড়ি দিয়ে গয়না নিয়ে গে তোর। পিঠে চাপ তুলে দেবো। নো 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 ড্যাডি,
ওভাবে বলবেন না, বলুন এতদিন আপনার জামাই যাতে উঠেছে বলে হাত তালি দিয়ে চেহারা করে। তাই কি হয় কার্তিক দা? অন্যের ঘরে আগুন লাগালে সবাই তাতে নিজের হাতটাকে সেকে নেয়, কিন্তু নিজের ঘরে আগুন জ্বলতে দেখলে কেউ কি হাততালি দিতে পারে? ইয়েস ইয়েস মাই ফাদার ইন ল, এই জীবনটা হলো এমন এক আয়না, আপনি যার সামনে তাকে ধরবেন সেও আপনাকে ঠিক তার ছবিটাই ফেরত দেবে। বলুন বলুন জাহাপনা, এই ভিতরে যাব না বাইরে? না না না, আমি থাকতে তুমি আর কখনো বাইরে যাবে না, চলো ভেতরে চলো। মৌমাছি যখন একবার ফুলের বাগান চিনে গেছে তখন সে বারবার সেখানে উড়ে যাবে। এই শুকনো ফুলের গন্ধ তাকে কোনোদিনও আটকে রাখতে পারবে না, কোনোদিনও না। শুনলি ওর কথা শুনলি রিমঝিম? ড্যাডি, তুই ওর সঙ্গে ঘর করবি? যেমন করব তেমন ফল, কথাটার মানে তুমি কবে বুঝবে জানি না ড্যাডি, কিন্তু আজ থেকে আমি সেটা হারে হারে বুঝতে শিখে গেছি ড্যাডি, বুঝতে শিখে গেছি। কেস তো জন্ডিস হয়ে গেল ভরদ্বাজ। এই কার্তিক তো এমন ছিল না, কেউ নিশ্চয় কেউ কেউ নিশ্চয় এই জামা বাবুর কানে বদ মতলব দিয়েছে। বদ মতলব নয়, এটা আমার 36 কলার 2 নম্বর আইটেম। 1 নম্বরে যেমন আপনার 7 লাখ টাকা চোট দিয়েছি, ভরদ্বাজের বুকের গ্রাস ভগবানও কেড়ে নিতে পারে না। তুমি ভুলে যাও না, সূর্য ডুবতে এখনো বাকি আছে। আমাকে ফেরবার চেষ্টা করিস না রাহুল, আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাব। পাগলামি করিস না ভুবন, তুই কেন বাড়ি ছেড়ে চলে যাবি? তোর কি হয়েছে তুই আমাকে বল। বলে কি লাভ? কবে থেকে ভেবে রেখেছি এই গ্রামে একটা সিনেমা হল করবো, আর বাবা আজকে মুখের উপরে বলে দিল কোনো টাকা পয়সা আমাকে দিতে পারবে না। আর 7 লাখ টাকা হলেই আমি কাজটা শুরু করে দিতে পারবো। এই সামান্য টাকাটা তুমি ওকে দিতে চাইছো না কেন কাকা? টাকা পয়সা বিষয় সম্পত্তি সবই তো তো আমি শুধু চোখের ধন আগলে রেখেছি, তাই দিয়ে তো এত বড় সংসারটা চলছে। এত এত এখন এই বাড়তি 7 লাখ টাকা আমি কোথায় পাবো? কেন? আমি যে জমি এ ধান বিক্রি বাটা করে 7 লাখ টাকা নিয়ে এলাম, ওই টাকাটা তো বাড়িতেই আছে। সেটা তো বৌমার কাছে আছে, শ্বশুর হয়ে কি আমি বৌমার কাছে হাত পাতবো? ছি কাকা, এ তুমি কি বলছো? আরে বৌমার কাছে আছে তো কি হয়েছে? যাও যাও তো অজান্তা, টাকাটা এখানে নিয়ে আসো। না বৌমা আনবে না, ও টাকার আমার কারোর কোনো অধিকার নেই। তবু আমি ভুবনকে টাকা দেবো। যাও অজন্তা প্লিজ। আমি কোনোদিন ভুলবো না রে রাহুল। ফল চালু হলেই আমি তোর সব টাকা শোধ করে দেবো। শোধ করে দিবি? কথাটা বলতে তোর লজ্জা করলো না? এই বাড়িতে তোর আমার বলে আলাদা কিছু আছে নাকি? তবু সব কিছুর মালিক তো তুই, আমি শুধু জকের মতো ধনটা আগলে রেখেছি। ভুবন নিশ্চয়ই বড় হল করবে কাকা, তার জন্য সরকারি লাইসেন্স পেয়ে গেছে তো? আমি কিচ্ছু জানি না বৌমা, রাহুলের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। লাইসেন্স আমি বার করে এনেছি, এই যে বৌমা। দেখি লাইসেন্স নাম্বার 9402। বাহ, একবারে পাকা কাজ সেরে রেখেছেন। কিন্তু মাত্র 7 লাখ টাকা তো আর সিনেমা হল হবে না। বাকি টাকাটা? কাজ শুরু হলেই বাকি টাকাটা পেয়ে যাবো। ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে,
এই যে সেই কন্ট্যাক্ট পেপার। বাহ, এটাও তো দেখছি একেবারে পাকা হাতের কাজ। তুমি তাহলে টাকাটা কাকার হাতে তুলে দাও। না রাহুল, বাবার হাত থেকে টাকাটা নিয়ে আমি এই শুভ কাজটা শুরু করতে চাই। বাহ, এই তো উপযুক্ত ছেলের মতো কথা। টাকাটা তুমি কাকার হাতেই তুলে দাও অজন্তা। এর মধ্যে আমাকে আবার জড়াচ্ছিস কেন? দাঁড়াও বৌমা, 1 মিনিট। তোমার ঘড়িতে এখন কটা বাজে? 5:40। বাহ, বাজিতে লিখেছে আজ সূর্য অস্ত যাবে 5:45, অর্থাৎ এখনো 5 মিনিট বাকি আছে, তাই নাই বৌমা? চল রে ভ্রমণ, এটা ঠাকুরের আসনে ছুঁয়ে আমি তোর হাতে টাকাটা তুলে দেবো। কথায় বলে যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়। ধর্মের জয় হলে ওই টাকাটা ঠিক আমার কাছেই ফিরে আসবে। কেন কেন ফিরে আসবে কেন? আমি যে ঘরের লক্ষ্মী, আমার ছাপিতে কিছু এলে তা কোনোদিন ফিরে যেতে পারে না। তাহলে সেই লক্ষ্মীর সংসারে সন্ধে পর্যন্ত আমি দুটো ভাত পেলাম না কেন বৌমা? আবার জ্বালাতন করতে এলো রে। বৌমা, ভাত না দিলেও একটু ভদ্রভাবে কথা বলো। কেন? তোমার ভাতটা তো রান্নাঘরে ঢাকা দেওয়া আছে, নিজে বেড়ে খেয়ে নিতে পারেনি? তোমার হাতে কি বোকা পড়েছে নাকি? আহ, উনি ভিখারি নন, উনি আমার মানে এই বাড়ির মালিক। কিন্তু ওকে তো এতদিন এইভাবে খেতে দেওয়া হতো। এতদিন ওই বন্ধ ঘরে আমার নিজের বলতে কেউ ছিল না, তাই সবকিছু ভুলে থাকতে পারতাম। কিন্তু কিন্তু এখন যে এখানে আমার সব থেকেও কেউ নেই। আরে এবার আমি পাগল হয়ে যাব। এই চলো তো চলো, তোমাকে নিচের ঘরে তালা বন্ধ করে রেখে আসি। চলো না, চলো। ওই ঘরে যদি ফিরিয়ে দেবে তাহলে ওকে বাইরে এনেছিলে কেন অজন্তা? তখন তো আর বুঝতে পারিনি এই পাগলটা আমার জীবনটাকে একেবারে শেষ করে দেবে। মুখ সামলে কথা বলবে অজন্তা। 100 বার বলবো, 1000 বার বলবো, যার বাবা সে বুঝবে। এই মানুষটাই আমার বাবা, আমার বাবা, আমার বাবা। কি বললি রাহুল? আর একবার বল, আর একবার বল। এতদিন আমি এক অন্ধকারে নিজেকে বন্দি করে রেখেছিলাম, আজ তুমি এসে সেই ঘরে দেয়াল ভেঙে দিয়েছো। আমাকে আমাকে তুমি ক্ষমা করো বাবা। ওরে কি করে ক্ষমা করবো? কোন বাবা কি তার সন্তানের দোষ দেখতে